প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে স্বার্থপর রাজনীতি এবং আমাদের সমকালীন রাজনীতি, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনাদের সামনে। স্বার্থপর কেন বলতেছি এবং সমকালীন রাজনীতির সাথে স্বার্থপরতা কিভাবে মিলাচ্ছি খেয়াল করে দেখেন। এই তো গত 11 তারিখ সম্ভবত শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়। মানে আগামীকাল শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবারে শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয় 2টার পরে। এ ছেলেটা সমকালীন তথাকথিত রাজনীতি করতো না, কিন্তু তথাকথিত রাজনীতির বার্তাও সে বহন করতো না। তার রাজনীতির মূল উদ্দেশ্যই ছিল দেশের মঙ্গল করা, এবং তার রাজনীতির আরেকটা উদ্দেশ্য ছিল বা আরেকটা থিম ছিল ভারত বিরোধী। খেয়াল করে দেখবেন, ভারতের আধিপত্য বিরোধী রাজনীতির কথা সে বলতো, এবং এটাই তার সবচেয়ে বড়, এই ভারত আধিপত্যের বিরুদ্ধে কথা বলাটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে গেছে, এবং তার জন্য তাকে জীবন দিয়ে তার এই মূল্য পরিশোধ করা লাগলো। আমরা অনেকেই অনেক ধরনের কথা বলতেছি যে বিগত সরকারের ষড়যন্ত্রের ফসল, হয়তো বা হ্যাঁ, বিগত সরকারের একটা ষড়যন্ত্র অবশ্যই আছে, কারণ বিগত সরকার তো ভারতের রাজনীতির বাহিরে না। শুধু বিগত সরকারের রাজনীতি না, বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের রাজনীতি এবং বিভিন্ন ধরনের সুশীলেরা এই ধরনের, আমি বলছি না তারা এভাবে জড়িত, তা বলতেছি না, কিন্তু তাদের একটি মানে পরোক্ষ হলো কিছুটা, তাদের এর মধ্যে মানে অভিপ্রায় বা যুক্ততা খুঁজলে কিন্তু খুঁজে পাওয়া যাবে। কেন বলতেছি কথা? দেখেন, আমাদের দেশে যারাই ভারত বিরোধী রাজনীতি করে গেছে, যারাই ভারত বিরোধী রাজনীতির কথা বলছে, যারাই ভারত বিরোধী রাজনীতির সামনে আসার চেষ্টা করছে, তারা কিন্তু এদেশে টিকতে পারেনি, তাদের জীবন দিয়ে তাদের মূল্য পরিশোধ করতে হয়েছে। ভারত বিরোধী রাজনীতি আমাদের দেশে সর্বপ্রথম সোচ্চার হয় কি? ইতিহাস ঘাটলে সবাই জানতে পারবেন, সবার সামনে আসবে। ভারত বিরোধী রাজনীতি আমাদের দেশে সর্বপ্রথম আমাদের সামনে নিয়ে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ভারত বিরোধী রাজনীতি করার জন্যই সে কিন্তু খুব বেশি দিন রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বা দেশের ক্ষমতা গ্রহণ করার পর সে বেশি দিন কিন্তু বাঁচতে পারেনি, তাকে বাঁচতে দেওয়া হয়নি। আর বর্তমান যারা রাজনীতি করতেছে, অধিকাংশ রাজনীতিবিদেরাই এরা কিন্তু ভারত বিরোধী রাজনীতি করে না, এরা ভারতের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করে। একটু খেয়াল করলে বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে। আমি কারোর নাম উল্লেখ করে বলতে চাচ্ছি না। শুধু তাই না, আমাদের দেশে অধিকাংশ সুশীল নামে যারা অভিহিত, এরাও ভারতের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। খেয়াল করলেই এদের স্টেটমেন্ট, এদের বয়ান, এদের কথাবার্তা, এদের অ্যানালাইসিস, এদের সকল কথাবার্তা শুনলে বুঝতে পারবেন এরা সকলেই কোনো না কোনো ভাবে ভারতের মানে এজেন্ট হিসেবে বা ভারতের পক্ষে কথা বলার জন্য এরা ব্যস্ত। এখন ভারত বলতে পারেন, তাহলে এরা এত ভালো ভালো, অনেকে কথা শুনে বোঝা যাবে না, কিন্তু অনেকে এমন ভাবে ভারত বিরোধী কথা বলবে, কিন্তু তাদেরকে কোনো না কোনো ভাবে তারা ব্যবহৃত হয়, এবং তারা কোনো না কোনো ভাবে ভারতের স্বার্থই এখানে বাস্তবায়ন করে, প্রত্যক্ষ ভাবে হোক বা পরোক্ষ ভাবে হোক। কিভাবে করে, কিভাবে ভারত করতে বাধ্য করে, এটা আলাদা বিষয়। ভারত তাদেরকে কোনো না কোনো ভাবে ব্ল্যাকমেল করে হোক বা কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক বা কোনো সুবিধা দিয়ে হোক, যে কোনো ভাবে তারা এই ধরনের কিছু লোক তারা সবসময় তাদের পকেটে পুঁজি করে রাখে। এবং ঠিক একইভাবে বিভিন্ন দলের বড় বড় রাজনৈতিক আমি সকলে কথা বলতেছি না, সকলে না, তবে কিছু কিছু দলের বড় দলের কিছু বা বড় উপর দিককার কিছু লিডার নেতা যারা আছে, তারা সকলেই ভারতের সাথে মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং তারা কোনো না কোনো ভাবে ভারতেরই এজেন্ডা বাস্তবায়নের দিকে থাকে, এবং ভারত যেভাবে কথা বলে সেভাবেই তারা মানে কথা বলতে বাধ্য হয়। এখন এখানে উদ্দেশ্য অনেকগুলো আছে, নিজের স্বার্থ আছে হয়তোবা, অথবা তাদের এই যে বললাম যে এই দেশে আসলে এখন পর্যন্ত বর্তমান যে প্রথা চলে আসছে, ভারতের বিরুদ্ধে কথা বলে বা ভারত বিরোধী রাজনীতি করে এদেশে টিকে থাকা মুশকিল বিভিন্নভাবেই। কারণ আমাদের দেশে একটা বড় দল সবসময় ভারতের কোলের ভিতর ঢুকে রাজনীতি করত, আর অন্যান্য যে দলগুলো আছে তারাও
স্রোতের এই বিপরীতে কাজ করতে যে পেরে উঠতো না বিধায় তারা ছলে বলে কৌশলের এই কাজগুলো করতো। একটি দল সরাসরি করতো, আর অন্য দলের যে নেতা যেগুলো ছিল, বড় বড় নেতা যেগুলো ছিল আছে, এরা ছলে বলে কৌশলে করে। সুশীল যারা আছে, সুশীলের মধ্যেও দেখবেন সুশীল যারা আছে বা বিভিন্ন বড় বড় পত্রিকা অফিস আছে, এরা সকলেই ভারত বিরোধী, ওইভাবে ভারত বিরোধী রাজনীতি এরা করে না, কারণ জানে যে ভারত বিরোধী রাজনীতি করলে আমার প্রাণনাশের হুমকি হলেও হতে পারে, অতএব আমি আমার পজিশনকে সেভ করে আমার রাজনীতি করা লাগবে। তাই যদি না হবে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, শহীদ শরীফ ওসমান হাদি মারা যাওয়ার কয়দিন হলো, এর মধ্যে এই শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে নানান ধরনের কটূক্তিমূলক, নানান ধরনের তার মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এই বিষয়ে যে কথাটা বলবো সেটা একটাই কথা, সেটা হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদি কোনো দলের ছিল না, কিন্তু সে কোনো রাজনীতি সরাসরি ওইভাবে রাজনীতি সে করতেও না, তার রাজনীতি কথা বলার ফোকাসটাই ছিল ভারত বিরোধী, এবং তিনি ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছিলেন ভারত বিরোধী মনোভাব তৈরি করার উদ্দেশ্যে। তার নিজস্ব একটি কালচারাল সেন্টার সে তৈরি করেছিলেন, এবং এটা নিয়ে সে আগায় যাচ্ছিল। এবং তাকে এই জন্যে বর্তমানের যে আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক দলের, বড় একটি রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা তার মরে যাওয়ার পরও তাকে বিভিন্নভাবে আখ্যায়িত করতেছে। তার ত্যাগের কথা ভুলে গেছে, জুলাইয়ে তার ত্যাগের কথা তারা ভুলে গেছে, তারা তাকে এখন বলতেছে সে গিনিপিগ। তো যারা এই কথাগুলো বলতেছে, আমি সেই বড় দলের যে নেত্রী এই কথাগুলো বলতেছে সেই বড় দলের প্রধানদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ধরনের নেতাকে, এই ধরনের নেত্রীকে আপনারা সাবধান করেন, এই ধরনের কন্ট্রোল করেন। কন্ট্রোল না করলে সমূহ সম্ভাবনা সাধারণ মানুষের কাছে সমূহ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে এরা। এই বিগত সরকারেরও কিছু কিন্তু এই ধরনের নেত্রী বা নেতা ছিল, যাদের উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা আচরণের জন্য কিন্তু বিগত সরকারের বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হতো বিভিন্ন সময়। তো সেই বিগত সরকারের যে নেতা নেত্রীগুলো ছিল, তাদের মতো আবার আপনাদেরও সেই একই শাখা তৈরি করার জন্য এদেরকে তৈরি হতে দিয়েন না। যারা এগুলো করতেছে, যারা এগুলো সার্ভ করতেছে, ভাই, যার সম্মান প্রাপ্যতা যতটুকু, তাকে সেই সম্মানটুকু দিতে হয়। কাউকে সম্মান দিলে কেউ ছোট হয় না। হাদির অর্জন, হাদির ত্যাগ যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা ছোট হয়ে যাব না কেউ, বরঞ্চ তার ত্যাগ যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকব। হাদি অনেক বড় কেউ ছিল না, হয়তোবা হাদি দেশের অনেক বড় কোনো নেতাও না, কিন্তু এই ছোট্ট সময়ে, ছোট্ট জীবনে সে যতটুকু ইম্প্যাক্ট এদেশের মানুষের মাঝে ফেলে গেছে না, অনেক বড় বড় লিডাররাও ফেলে যেতে পারেনি। আমাদের দেশে বড় বড় লিডাররা এমনই রাজনীতি করে, এমনই রাজনীতি নিয়ে তাদের পড়াশোনা, যে এই শহীদ শরীফ ওসমান হাদির নামটাও তারা বলতে পারে না, তার যে কালচারাল সেন্টারের নামটা বলতেই পারে না, তার নামটুকু তারা বলতে পারে না। আবার তারা অনেক বড় দলের লিডার, কিন্তু বড় দলের বড় নেতা। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ, এবং এরাই আগামী দিনগুলোতে আমাদেরকে কাঁধে নিয়ে সামনের দিকে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের, খেয়াল করে দেখেন। কিন্তু তারা ইতিহাস জানে না, ইতিহাস থেকে তারা শিখেও না, শেখার চেষ্টাও করে না। তারা শুধু শেখার চেষ্টা করে বা জানার চেষ্টা করে নিজের স্বার্থের জন্য। তারা যখন তখন যে কোনো সময় যে কোনো স্টেটমেন্ট দেয়। এই নেতাগুলোই জুলাই আন্দোলনের সময় কি বলছিল, আমাদের এখনো মিডিয়াতে খুঁজলে পাওয়া যায়, যে এই আন্দোলনের সাথে আমাদের দল যুক্ত না, এটা ছাত্রদের আন্দোলন। এখন সেই নেতারাই আবার বলে যে আমাদের আন্দোলনের ফল ফ্যাসিস্টের বিদায়। তাহলে কি বোঝা যায় এখান থেকে? অর্থাৎ সুযোগ বুঝে, পরিস্থিতি বুঝে নিজের চরিত্র পাল্টানো। আমাদের এই যারা আগামীতে দলকে নেতৃত্ব দিবেন বা দেওয়ার জন্য হয়তোবা আসবেন, তাদের সেই দলের বড় নেতাদের প্রতি আহ্বান একটাই,
যে জনাব এই সকল নেতা থেকে দূরে থাকেন, বা দূরে থাকা ইচ্ছা করলে অনেক সময় দূরে থাকা যায় না, জীবনে চলতে গেলে সবার কাছেই আসতে হয়, এটাই বাস্তবতা। তো সেটা অস্বীকার করার বুদ্ধি নাই, কিন্তু এদেরকে চিনে রাখেন কারা কতটুকু দেশের স্বার্থ মানে অক্ষুণ্ণ রাখতে চায়, কারা দলের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়, আর কারা নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়, এই জিনিসগুলো বিচার বিবেচনা করে চলার চেষ্টা করেন। আপনি আজকে দেশে আসছেন, আপনার যে ভাবমূর্তি বর্তমানে তৈরি হয়েছে, বা আপনার যে ভাবমূর্তি এখন আছে, এই ভাবমূর্তিকে কাজে লাগান, এবং আপনার আজকে যে স্টেটমেন্ট, একটি সুন্দর একটি স্টেটমেন্ট, একটি প্রতিশ্রুতিশীল স্টেটমেন্ট দিয়েছেন আপনি, তার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনার মাঝে একটি পরিপূর্ণ নেতার বা পরিপূর্ণ নেতৃত্ব দানকারী একটি মানুষের ছায়া কিন্তু দেখা যাচ্ছে, আপনার বাবার মতো। আমি আপনার বাবাকে দেখিনি, আমি আপনার বাবার কথাও শুনিনি সরাসরি, কিন্তু আজকে আপনার কথা আমি শুনছি, আমার ভালো লাগছে। এবং আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, আপনার যে চলার ভঙ্গি, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে আজকে সারাদিনের কর্মসূচি ছিল, সত্যি মনোমুগ্ধকর একটি কর্মসূচি ছিল। এবং সত্যি আপনি দেশের হয়তো সুন্দর একটি প্ল্যান নিয়ে এসেছেন। আপনি তো বলেছেন আপনার একটা সুন্দর প্ল্যান আছে, সেই প্ল্যান মোতাবেক আপনার আশেপাশের যে প্ল্যানার যেগুলো আছে সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন, এটাই আমার চাওয়া। আমি আবার বলতেছি, আপনার প্ল্যান বাস্তবায়নের জন্য আপনার আশেপাশে যে প্ল্যানার আছে তাদের কাছ থেকে কিছুটা সাবধানে থাকবেন, কারণ তারা আপনাকে প্রতিনিয়ত বিভিন্নভাবে ভুল বোঝানোর চেষ্টা করবে কিন্তু, এবং তাদের কাজই এটে ভুল বোঝা আপনাকে বিপথে গামিত করবে, এবং সেখান থেকে তারা ফায়দা লোটার চেষ্টা করবে। অতীতেও যেভাবে করেছে এখনো সেটাই করবে এরা, কারণ স্বার্থপরেরা কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ, দেশের স্বার্থ বা দলের স্বার্থ দেখে না। তাদের কাছে নিজের স্বার্থটাই সবার আগে, তাদের কাছে দলের স্বার্থও আগে না বা দেশের স্বার্থও আগে না। তো সেইভাবে আপনি আপনার সুচিন্তিত নেতৃত্ব দ্বারা আমাদের ভবিষ্যতের দেশটাকে বিনির্মাণ করতে যে আগ্রহী, সেখানে আপনি আপনার গঠনমূলক ছাপ রাখার চেষ্টা করেন। সেখানে একটা সত্যি কথা কি, যে আসলে বাগানে সব ধরনের ফুলই থাকে, বাগানে শুধু গোলাপ, রজনীগন্ধা এগুলো থাকে না, বাগানে অনেক প্রয়োজন ফুলই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাকে কখন ব্যবহার করবেন, কোন ফুলটা কোথায় ব্যবহার করবেন, এটা কিন্তু দায়িত্ব আপনার। এই দায়িত্বটা বুঝে, এই দায়িত্বটা মানে রিয়েলাইজ করে ফুলগুলোকে ব্যবহার করার চেষ্টা করেন। সব ফুলকে সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করলে আমার মনে হয় বিপদে পড়বেন, কারণ কিছু স্বার্থপর ফুল আপনার আশেপাশে সবসময় প্রস্ফুটিত হয়ে থাকবে, কিন্তু তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেন বা তাদেরকে কম ব্যবহারের চেষ্টা করেন। ছুঁড়ে ফেলা দরকার নেই, ছুঁড়ে ফেলে দিতে গেলে তাহলে সেটার বাগান থাকবে না, বা ওই বাগানে তখন গাছের সংখ্যা কমে যাবে, বাগানে গাছের সংখ্যারও দরকার আছে। তো আশা করি আমার এই কথাগুলো আপনার কানে যাবে না, আমি এটা বাস্তবতা, কিন্তু যদি যায় তাহলে মানার দরকার নাই, তবে স্মরণে রাখবেন। ধন্যবাদ সবাইকে।